156 উপজেলায় ভোট কাল যাচ্ছে সরঞ্জাম। ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়, সুষ্ঠু করায় চ্যালেঞ্জ বলছে কমিশন। সড়ক ও জনপদ বিভাগের লোগো লাগানো গাড়িতে 7 লাখ ইয়াবা। কক্সবাজারে মেরিন ড্রাইভে র্যাবের জালে 4 জন আটক। ডাকাতির জন্য পরিবারকে জিম্মি, কিছু না পেয়ে 17 বছরের তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলের মানুষ, প্রস্তুতির দাবি। এবং সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু। কর্মহীন উপকূলের কয়েক লাখ জেলে, সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তা। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এজন্য সকাল থেকে 156টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এ লক্ষ্যে সোমবার সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন সরঞ্জাম। সোমবার সকালে রংপুরের 2টি উপজেলায় পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানায় পুলিশ। পুরো মিঠাপুকুর এবং পীরগঞ্জ 2টা উপজেলাতেই আমরা এইভাবে আমাদের বিভিন্ন টহল পার্টি কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ভোট হবে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুরে। এজন্য নগরীর জিমনেশিয়াম থেকে নির্বাচনী মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এখানের 3 উপজেলায় ভোট হবে 316টি কেন্দ্রে। ব্যালট পেপারটা আমরা আজকে এখন দিচ্ছি না, ব্যালট পেপারটা আমরা আজকে রাতে 3টা-4টা থেকে আমরা দেওয়া শুরু করব। দুপুরে লক্ষ্মীপুরে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখানে 2 উপজেলায় 22 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবে পুলিশের 50টি মোবাইল টিম। নির্বাচনী বিধিমালার যে অপরাধ এবং দণ্ডের ধারাসমূহ আছে তাদের সাধারণ জ্ঞাতার্থে আমরা এই ধারাসমূহ প্রিন্ট আউট করে প্রোভাইড করেছি, তারা যেন বুঝতে পারেন যে কোন কোন বিষয়সমূহ নির্বাচনী বিধিমালার যে অপরাধ হিসেবে গণ্য হবে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পর কড়া নিরাপত্তায় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এদিকে সোমবার সকালে রাঙামাটির দুর্গম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে বিলাইছড়ি উপজেলার বড়থলি ও ফারুয়া ইউনিয়নের দুর্গমতা বিবেচনায় 5টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিন দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদরের 100টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী, জামালপুর, খুলনা সহ 156টি উপজেলায় বিতরণ করা হয় ভোটের সামগ্রী। এর মধ্যে 24টি উপজেলার কেন্দ্রে পাঠানো হয় ইভিএম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট কাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি। দর্শক, প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি তো খুলনায় রয়েছেন, সেখানে এখন পরিস্থিতি কেমন? ভোট কেন্দ্রে তো ব্যালট বাক্স পাঠানো হচ্ছে, ইভিএম সহ কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এখন আছি খুলনার যে 3টি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, ফুলতলা, দিঘলিয়া এবং তেরোখাদা। আমি দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্রে অবস্থান করছি। আমরা কিছু সময় আগে দেখতে পেলাম যে এখানকার এই কেন্দ্র 44 নম্বর কেন্দ্রটির যে প্রিজাইডিং অফিসার, উনি নির্বাচনী যে সামগ্রী, সেই সামগ্রীগুলা নিরাপত্তার মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করেছে নিয়ে। সাথে ছিল আনসার, পুলিশ। এখানে ইতিমধ্যে নির্বাচনের কাজের সাথে যারা সম্পৃক্ত তারা চলে এসেছে।
প্রিজাইডিং অফিসার আমাদের যেটি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনের থেকে এটা দুপুরবেলায় পাওয়ার কথা থাকলেও যেহেতু একটু বৈরী আবহাওয়া এবং তালিকা অনুযায়ী কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী পৌঁছা দেওয়ার কথার কারণে একটু দেরি হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে কেন্দ্রটি দিঘলিয়া উপজেলা, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেমন কি নিরাপত্তা ব্যবস্থা আপনারা নিচ্ছেন এবং কতজন পুলিশ এখানে থাকবে এবং ব্যালট কতগুলো আসছে ভোটার, একটু আমাদের বলবেন। আমার এই কেন্দ্রে গাইকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য আছেন, 13 জন আনসার আছেন, আর এবং আমাদের যে নির্বাচনী কর্মকর্তারা আছে তারা সবাই আমাদের কেন্দ্রে এখন উপস্থিত আছে। আমরা খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনী যে মালামাল আছে সেগুলো উপজেলা নির্বাচন অফিস থেকে বুঝে নিয়ে এখানে এসেছি। আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা কোনো নিরাপত্তাহীনতা ভোগ করছি না। আপনি যেটা শুনতে পারলেন যে এইখানে কিন্তু ইতিমধ্যে নির্বাচনের সাথে যারা জড়িত তারা সকলে চলে এসছে এবং তাদের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি তারা সেটা নিয়েছে। তারা কিছু সময়ের ভিতর ভোট যারা গ্রহণ করবে তাদের একটি ব্রিফিং দিবে প্রিজাইডিং অফিসার। এরপর নিরাপত্তার বিষয়ের জন্য এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আনসার ব্যাটালিয়ান এবং পুলিশ প্রশাসনের লোকজন ইতিমধ্যে চলে এসেছে। লিনিয়া, আমি আপনাকে খুলনা থেকে যে সর্বশেষ যে তথ্যটা জানাতে চাচ্ছি যে এটা ছিল দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্রের খবর। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে সরাসরি আমাদের রংপুরের সহকর্মীর কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল থেকেই এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা এখানে এসেছেন। এখানে প্রশাসনের যে শীর্ষ কর্মকর্তারা তারা এসেছেন, পুলিশ, আনসার এবং অন্যান্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী যে আছে সে সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পঞ্চগড় 2, ঠাকুরগাঁও 3, দিনাজপুর 3, নীলফামারী 3, রংপুর 2, গাইবান্ধা 3, কুড়িগ্রাম 3 এবং লালমনিরহাট 2টি উপজেলার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি যে রংপুর বিভাগের এই 21টি উপজেলায় 129 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক আনসার পুলিশ সদস্য রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 17টি ইউনিয়নের 4,46,396 জন ভোটার রয়েছে। কেন্দ্র রয়েছে 156টি। এই 156টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ 90টি কেন্দ্র ঘোষণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই 90টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স রয়েছে, ভ্রাম্যমাণ যে টিম পুলিশের সেটি রয়েছে। একই সঙ্গে রংপুরের যে আরেকটি উপজেলা রংপুরের পীরগঞ্জ, সেটি 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এই ভোট অনুষ্ঠিত হবে। সেখানে 3,33,971 জন ভোটার রয়েছে। এখানেও গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ 77টি কেন্দ্র রয়েছে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক এবং রকি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন খুলনা থেকে এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা। দর্শক, উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো। এবার চলে যাব পটুয়াখালী ও জামালপুরে। সেখানকার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সাইদ ইব্রাহিম ও মেহেদি হাসান। আমরা প্রথমেই চলে যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পটুয়াখালীতে ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? কেন্দ্রের সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। যেমনটি আপনি বলেছিলেন,
আগামীকাল কিন্তু পটুয়াখালীর গলাচিপা 10 মিনিট বাউফল 3 উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে এই বৈরী আবহাওয়ার ভিতরেও কিন্তু প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে চলে গিয়েছে প্রতিটা সেন্টারে। আমি যদি একটু দেখে তাহলে দেখবেন যে আসলে এই বৈরী আবহাওয়ার ভিতরেও কিন্তু তারা বসে নেই, যে তাদের এই ভোট কেন্দ্রে প্রত্যেকটা আগামীকাল যে সকাল 8টা থেকে যে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। আজকে সোমবার দুপুর 2টা থেকে কিন্তু কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোট গ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম। এ 3 উপজেলায় ভোট সংখ্যা 6,55,521 জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে 8 জন পুলিশ সদস্য এবং 17 জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে 38 জন ম্যাজিস্ট্রেট, র্যাব সহ বিজিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটে বাউফল উপজেলার চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। এছাড়া 10 মিনিয়া উপজেলা চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যান পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে সকাল 11টা থেকেই কিন্তু আসলে বজ্রসহ বৃষ্টি, বাতাস এবং যে বাতাসে বৃষ্টি এবং বৃষ্টিতে আপনি দেখেন তাহলে দেখবেন যে আসলে পানি জমে গিয়েছে এই নির্বাচন অফিসের সামনেই। এই জন্য আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন আমাকে যে আসলে তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করতেছে, যা হলো কালকে যে তাদের যে ভোটার সেই ভোটার তাদের উপস্থিত হবে কিনা ভোট কেন্দ্রে যদি এরকম বৃষ্টি থাকে, তাহলে তাদের ভিতরে একটি শঙ্কা কাজ করতেছে। তারা তারপরও বসে নেই, তারা কিন্তু এই যে ভোটারদের আনার জন্য যে অটো বা রিক্সা সেগুলো তারা ব্যবস্থা করছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব সুমনের কাছে, তার কাছ থেকে শুনবো নির্বাচন পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু জামালপুর জেলার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইসলামপুর উপজেলা পরিষদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ। ইতিমধ্যেই ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে 6,76,133 জন চরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু কাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 9 জন চেয়ারম্যান পদে এবং কি 12 জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও 12 জন মহিলা ভাইস চেয়ারম্যান এই কালকে ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। আগামীকাল প্রত্যেকটি উপজেলাতে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এবং সকাল 4টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। অপরদিকে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকা, সেই জন্য নিশ্চিত নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ সহ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মোতায়েন থাকবে এবং প্রত্যেকটি বুথেই কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসন। আমি আরেকটু বলতে চাই যে এখন পর্যন্ত কোনো রকমের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আগামীকাল চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার মানুষরা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দান করবেন বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে বকশীগঞ্জে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু এক ধরনের একটি সহিংসতার আশঙ্কা করছেন, কারণ সেখানে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন নূর মোহাম্মদ, তার সহোদর ভাই। যদিও আওয়ামী লীগ থেকে বারবার বলা হয়েছে যে কোনো সহোদর ভাই সহ নিকট আত্মীয় কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু এই বকশীগঞ্জে যে সংসদ সদস্য রয়েছেন তার ভাই নির্বাচনে অংশগ্রহণ করায় কিন্তু এক ধরনের মানে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। অপরদিকে যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে 3টি উপজেলাতেই। আগামীকাল শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে এই 3 উপজেলার যারা ভোটাররা রয়েছেন তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটি প্রত্যাশা করেছেন আমাদের এই ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী। ধন্যবাদ মেহেদী এবং সাইদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটকাল ভোট কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই ব্যালট বাক্স সহ ইভিএম পৌঁছে গেছে। সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কেন্দ্রে ভোটার নিয়ে আসা ইসির কাজ নয়। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু করাই কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এ সময় প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে
আশা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে জেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধান মেলেনি 5 দিনেও। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সবুজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের নিখোঁজ হওয়ার বিষয়ে তার এলাকার নেতাকর্মীরা কি বলছেন, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। হ্যাঁ লাবণী, আসলে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঝিনাইদহে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ 4 আসনটিতে তার যে নেতাকর্মী এবং তার পরিবারের যে সদস্যরা আছেন তারা কিন্তু আসলে চরম উদ্বিগ্নের ভিতর থেকে সময় পার করছেন। আমরা শেষ যতটুকু জানতে পেরেছি, তার সংসদ সদস্যের মেয়ে ডরিন কিন্তু ইতিমধ্যেই ভারতে যাবার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আজই সম্ভবত তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলাতেই, তার যে নির্দিষ্ট আসন ঝিনাইদহ 4 আসন। আমরা এখন স্থানীয় একজন জনপ্রতিনিধি যিনি আনোয়ারুল আজিম আনারের অনুসারী হিসাবে আমরা যাদেরকে চিনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমরা এখন সরাসরি তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ভাই, সর্বশেষ কি পরিস্থিতি এখন? আসলে ঝিনাইদহ জেলার সব থেকে জনপ্রিয় তিনবারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আনোয়ারুল আজিম আনার সাহেব গত 3-4 দিন ধরে উনি নিখোঁজ আছেন। ওনার পরিবারের সদস্যরা এবং আমরা যারা আছি দলের নেতাকর্মী সকলে ওনার মুঠোফোনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা চেষ্টা করে ওনার কোনো যোগাযোগ করতে পারছি না। এজন্য আসলে আমরা দলের নেতাকর্মী যারা আছি এবং ওনার পরিবারের যারা আছেন, শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষ যারা ওনার ভালোবাসার মানুষ আছেন, সকলেই আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। আমরা আশা করছি বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যস্থতায় উনি অতি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন এবং কালীগঞ্জের মানুষের যে আস্থার একমাত্র ঠিকানা আনোয়ারুল আজিম আনার সাহেবকে আমরা পেয়ে আবার কালীগঞ্জের মানুষ তাদের হৃদয়ের স্পন্দনকে ফিরে পাবে। ধন্যবাদ। লাবণী, আসলে যেমনটি শুনছিলেন, কালীগঞ্জের সামগ্রিক পরিস্থিতি আসলে এমনই। সাধারণ মানুষ, নেতা কর্মী সহ যারা আছেন সবাই আসলে উদ্বিগ্ন যে কখন তাদের প্রিয় নেতা আবার তাদের মাঝে ফিরে আসবেন। এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। লাবণী, ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধান 5 দিনেও মেলেনি। সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছেন ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মী। এবার সরকারি লোগো লাগানো বিলাসবহুল গাড়িতে মিলল 7 লাখ ইয়াবা। কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে সড়ক ও জনপথ বিভাগের লোগো লাগানো একই গাড়ি থেকে এই চক্রের 4 জন সহযোগীকেও আটক করা হয়। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। বিলাসবহুল গাড়িতে লাগানো আছে সড়ক ও জনপথ বিভাগের লোগো। দেখে বোঝার উপায় নেই এই গাড়িতেই পাচার হচ্ছে মাদকদ্রব্য। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মেইন ড্রাইভের পাটুয়ার থেকে পাহারা বসায় র্যাব 15। এ সময় র্যাবের জালে আটকা পড়ে গাড়িটি। গাড়ি থেকে ইয়াবা সহ আটক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণ করা কারবারি আব্দুল আমিন ও তার 3 সহযোগীকে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব 15 জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই এমন কায়দায় ইয়াবা পাচার করে আসছিল চক্রটি। কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজার এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসছিল। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশে সরবরাহ করছিল দেশটির বাসিন্দা রোহিঙ্গা সিরাজ, যা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে বলে জানায় র্যাব। মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে, যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার
চালান প্রবেশের চেষ্টা হয়, তো বারমাইয়া সিরাজ, এই বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। জব্দ করা 7 লাখ পিস ইয়াবার বাজার মূল্য 3 কোটি টাকার বেশি বলে জানায় র্যাবের এই কর্মকর্তা। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। যে ব্যাগডালা যে হ্যাচটা খোলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারে জড়িতর কথা স্বীকার করে। তাদের সবার বাড়ি টেকনাফে বলে জানায় র্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দেশ জনপদ সংবাদে আরো থাকছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক একজন খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ের স্বাস্থ্য সেবা। ডাকাতির জন্য জিম্মি করা হয় পরিবারকে, কিন্তু কিছু না পেয়ে 17 বছরের এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে ডাকাত দল। সংঘবদ্ধ চক্রটি প্রায় 2 বছর ধরে নারায়ণগঞ্জে ডাকাতি করে আসছিল। এ চক্রের 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। ঋষাদ অর্ণবের রিপোর্ট। গেল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের 2500-এ ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের সবাইকে হাত পা বেঁধে জিম্মি করে ফেলে অভিযুক্তরা। পরে মূল্যবান কিছু না পেয়ে ওই পরিবারের 17 বছরের এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাত দল। অবশেষে ধরা পড়ে র্যাবের জালে। ব্রিফিংয়ে র্যাব মুখপাত্র জানান, প্রায় 2 বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে 10-12 জনের সংঘবদ্ধ দলটি ডাকাতি করে আসছিল। দলটির প্রধান আব্দুল্লাহ রিকশা চালক ছিলেন। নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় 10-12 জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত 1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরো 2 আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলায় আরো যে অজ্ঞাত 2জন আসামি আছে, সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। ডাকাত দলের কাছ থেকে একটি 1 শুটার গান, দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। এ খবরে আতঙ্ক বাড়ছে উপকূলীয় জেলা সাতক্ষীরার বাসিন্দাদের, কারণ জেলার উপকূলে এখনও অরক্ষিত প্রায় 400 কিলোমিটারের বাঁধ। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই আতকে ওঠেন উপকূলীয় জেলার সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগরের বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে শঙ্কা তৈরি হয় প্লাবনের। মে মাসে আসন্ন ঘূর্ণিঝড় রোমেল ঘিরে ঝুঁকিতে রয়েছে উপকূল জুড়ে থাকা অধিকাংশ বেড়িবাঁধ। শ্যামনগর, আশাশুনি সহ 7 উপজেলা মিলিয়ে রয়েছে 400 কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বেড়িবাঁধ, যা নির্মাণ হয় 60-এর দশকে। বর্তমানে বাঁধের বেশিরভাগ স্থানই এখন নাজুক অবস্থায়। এতে যে কোনো বড় দুর্যোগে এই বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি, আমরা আমাদের থাকারও জায়গা হয় না, বাসা গাছনে খুব কষ্ট করতে, রান্না খাওয়া হয় না। এখানে একটা কোনো সাইক্লোন সেন্টার নেই যে আমরা সেখানে যেয়ে উঠবো। বাঁধটা সুন্দরভাবে যেভাবে হয় সেইভাবে যেন সুন্দরভাবে হয়, এইটা আমরা চাই। আইলা, আমফান সহ অন্তত 100টির বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ এখনো পর্যন্ত পায়নি টেকসই বেড়িবাঁধ, পায়নি প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার দাবি উপকূলবাসীর। বাঁধটার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা যদি আশু সংস্কার খুব দ্রুত না হয় তাহলে যে কোনো মুহূর্তে আবার এই এলাকা প্লাবিত হতে পারে। একটা পরিকল্পিতভাবে উপকূলীয় মানুষের দুর্যোগের বিরুদ্ধে, দুর্যোগে সহনশীলভাবে দুর্যোগের সাথে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করা ছাড়া এই সাতক্ষীরার, শ্যামনগর, আশাশুনি বসবাস করা খুবই অনুপযুক্ত হয়ে যাবে। যদিও দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। আলাদা করে সীমান্তবর্তী এলাকায় যে বিওপি গুলো আছে
তাদের সাথেও যোগাযোগ আছে। আর আগাম ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ আগেই পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির তথ্য জানাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সাতক্ষীরায় দুর্যোগ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যেটি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেই আবহাওয়া পর্যবেক্ষণাগার। আমরা এর আগে শুনেছি, জেলা প্রশাসক বলেছেন যে এইটি 22 তারিখে এর আসলে রূপটি কি ধরনের রূপ হতে পারে সেটি নিশ্চিত করা যাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিভাগের সাথে যে একই সাথে সংযোগ রাখা হচ্ছে এবং প্রস্তুতি নিয়ে প্রস্তুত করা হচ্ছে সবাইকে। তবে বেড়িবাঁধগুলো নাজুক অবস্থার কারণে উপকূলবর্তী মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, কারণ প্রতিটি দুর্যোগ আসলে এখানকার উপকূলকে বিধ্বস্ত করে দেয়, বেড়িবাঁধ ভেঙে যায়, মানুষ প্লাবিত হয়, তার সহায় সম্পদ বিনষ্ট হয়, প্রাণহানির ঘটনা ঘটে। তো আমরা যেহেতু আবহাওয়া অধিদপ্তরে এসেছি, আমরা এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন, আমরা তাকে সরাসরি যুক্ত করব। তিনি জানাবেন যে এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি কি এবং কি দাঁড়াতে পারে, আমরা কিভাবে আসছে পুরো পরিস্থিতিটাকে তিনি জানাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন মে মাস চলছে, তো এই এপ্রিল মে মাসটা আসলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য উপযুক্ত আর কি। এটা প্রি মনসুন সিজন বলা হয়। এই প্রি মনসুন সিজনে ঘূর্ণিঝড় তৈরি হয়। আর একটা আছে অক্টোবর নভেম্বর তো এখনো পরে আর কি। তো এখন আমাদের যে পূর্বাভাস, সেটাতে মনে করা হচ্ছে আগামী 20 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হতে যাচ্ছে বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই সময় লঘুচাপ তৈরি হলে সেটা ঘনীভূত হয়ে হয়তো ঘূর্ণিঝড় রূপ নিতেও পারে, সে ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেটা এখনো বলা যাচ্ছে না আসলে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না। সেটা লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে, অর্থাৎ 22 তারিখের পরে হয়তো আরো পরিষ্কারভাবে বলা যাবে। তো সে পর্যন্ত যতটুকু মনে করা হচ্ছে, হ্যাঁ, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 22-23 তারিখের পরে সে সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারবো। আমরা যেমনটি শুনছিলাম জুলফিকার আলী রিপনের কাছে, সেটি হচ্ছে যে আমাদের 22 তারিখ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। 22 তারিখের কিন্তু সময়টি খুব নিকটবর্তী। ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু নিম্নচাপ ছিল কিছুটা, তারপরে বৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী যশোরে বেশ বৃষ্টি হয়েছে এবং উপকূলেও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। এই ছিল আসলে আবহাওয়ার সর্বশেষ অবস্থা এবং এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বত্র জেলা প্রশাসন সর্বত্রই কিন্তু প্রস্তুতি রেখেছে এবং উপকূলের মানুষও কিন্তু এ বিষয়ে তারা সচেতনতার সাথে পর্যবেক্ষণ করছে পুরো পরিস্থিতি। এই ছিল সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির তথ্য জানাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। টানা দাবদাহে নষ্ট হয়েছে 820 হেক্টর জমির সবজি, বড় ক্ষতির মুখে কৃষক, প্রভাব পড়ছে বাজারেও। শুরু হলো সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এতে টানা 2 মাসেরও বেশি কর্মহীন থাকবে উপকূলীয় এলাকার কয়েক লাখ জেলে। এতে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করবে ভারতীয় জেলেরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। এবছর খুব একটা সুখকর হয়নি জেলেদের ইলিশ মৌসুম। বছর জুড়ে ছিল ইলিশের আকাল। এরই মধ্যে সোমবার থেকে সাগরে সব ধরনের মাছ ধরায় শুরু হলো 65 দিনের নিষেধাজ্ঞা। এ যেন তাদের মরার উপর খাড়ার ঘা।
প্রথম দিনে বরগুনার জেলেরা সাগরে জাল না ফেললেও তাদের অভিযোগ বাংলাদেশের জলসীমায় অবাধে মাছ শিকার করবে ভারতীয় জেলেরা। তাই এই নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে করার দাবি তাদের। সেই সঙ্গে নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি তাদের। গুছাই মুছাই বোট ডগুডে কাজ টাজ করবো করে গুছাই থুমো আবারও শেষ আমরা নাম। কিন্তু এই যে আমরা এখন কি খামো এটুকুন আমাকে কোনো লাইন নেই। সরকারি আইন মানিয়ে আমরা সাগরে যাইনি, আমরা জাল ধরি গুজগোজ করতে আছি। কিন্তু এই জন্য যে আমাকে সরকার একটা বরাদ্দ দিয়েছে চাউলের, কিন্তু আমরা তো সেগুলো পাইতেছি না এখন পর্যন্ত। ইন্ডিয়ালারা তারা করে কি, তারা এই দেশে ঢুকিয়ে তারপর মাছ ধরে লয়ে যায়। এ তো সরকার আর কি ও জায়গায় যাইয়ে তো দেখতে পারে না। অবশ্য শীঘ্রই জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। এই বরাদ্দ বিতরণের কাজ খুব দ্রুতই শুরু হবে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফ চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। আশা করি এটা কার্যক্রম দ্রুতই আমরা শুরু করে এটা সময় মতো শেষ করতে পারব। ভোলার চিত্রও একই। সকল ধরনের সামুদ্রিক মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে ভোলার উপকূলের 68,000 জেলে। পরিবার নিয়ে দুশ্চিন্তায় তারা। আমাকে মাছ ধরা বন্ধ এই দেশে অভিযান দিছে, আমরা চাল পাই না, কিছু পাই না, তারপর আমাকে আমরা না খাই মরতেছি। সরকার যে চাউলটা দিব এই চাউলটা যদি এখন দিত তবে আমরা একটু চলতে পারতাম। নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালের পোর্ট রোড মৎস্য আড়তে প্রচুর মাছ এলেও দাম ছিল নাগালের বাইরে। নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান জেলেরা। মে মাসের 20 তারিখে অভিযান দিছে, আমরা সাগর থেকে উড়িয়েছি বা অভিযান দিছে, এই হিসাবে জাল ধরা বদ্ধ বা মাছ বিক্রি করতেছি। সরকারের চাল ডাল সহযোগিতা করে যাত্রী চাল দিতেছে। 20 মে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ের স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে মাত্র একজন চিকিৎসক দিয়ে। গাইনি ডাক্তার না থাকায় প্রসূতি সেবাও বন্ধ। নার্স ও টেকনিশিয়ান সহ অধিকাংশ পদেই রয়েছে জনবল সংকট। নেই পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম, চরম ভোগান্তিতে রোগীরা। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রায় 1.5 লাখ লোকের বসবাস খাগড়াছড়ির রামগড় উপজেলায়, অথচ মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এছাড়া শুধু জনবল সংকট নয়, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিও নাই। শুধু প্রাথমিক চিকিৎসা পেলেও ওষুধ কিনতে হয় বাইরে থেকে। কালকে ভর্তি হয়েছি বুকে ব্যথা নিয়ে, আমাকে একটা গ্লুকোজ স্যালাইন দিছে। গ্লুকোজ স্যালাইন দেওয়ার পরে বিভিন্ন ওষুধ যেগুলো লাগছে ওগুলো সব আমি বাড়ি থেকে নিয়ে আসছি। এখানে বারবার ভর্তি হয়ে এখানে বলে যে না ডাক্তার নাই। সবাইকে কালকে নিয়ে আসছি, এখানে বুকে ব্যথা নিয়ে আসছিল। তারপর আসার পর একটা স্যালাইন দিছে, তারপরে ওষুধ যেগুলো লেগছে এগুলো আমরা বাইরে থেকে কিনে আনছি। আর বাইরেকে একবার দেখতেও আসে নাই। 13টি চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র একজন। অতিরিক্ত দায়িত্ব পালনে 2 জনকে সংযুক্তি করা হলেও এখনো একজন যোগদান করেননি। গাইনি ডাক্তার না থাকায় প্রসূতি সেবাও বন্ধ। নার্সের 32টি পদ থাকলেও দায়িত্বে আছেন মাত্র 8 জন। চিকিৎসা সেবা নিতে স্থানীয়দের যেতে হয় ঢাকা কিংবা চট্টগ্রামে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। আমাদের আউটডোরে প্রায় প্রতিদিন 200-250 রোগী আসে। তো আসার ফলে দেখা যায় আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই। যে 2-1 জন ডাক্তার থাকে ওনারাও দেখা যায় কি অনেক বেশি হিমশিম খেতে হয় চিকিৎসা দিতে, যার ফলে রোগীরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পায় না। আমাদের এখানে আসলে আলট্রা এবং এক্সরে কোনো মেশিন নেই, যার কারণে রোগীগুলো খুব দূর দূরান্ত থেকে এসে খুব কষ্ট পাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় 200 রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চরম চিকিৎসক সংকট চলতেছে আমাদের। এই একজন বা আমরা 2 জন মিলে টোটাল 3 জন ডাক্তার মিলে 50 বেডের হাসপাতালে আউটডোর ইনডোর ভর্তি রোগী সব মিলাই দেখতে আমাদের যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। চিকিৎসক সহ অন্যান্য সংকট দূর করতে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সম্মানিত সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক স্যারের মাধ্যমে সম্মানিত মহাপরিচালক মহোদয়কে বিনীত অনুরোধ করব আমাদের অর্থ হাসপাতালের জন্য অতি দ্রুত শূন্য পদগুলিতে মেডিকেল অফিসার পদায়ন করে আমাদের স্বাস্থ্যসেবা সুন্দর এবং সার্বঙ্গীনভাবে বজায় রাখার স্বার্থে আমাদেরকে যেন সর্বাত্মকভাবে সাহায্য করে। 10 বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নতি করা হলেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় সম্প্রতি বয়ে যাওয়া দাবদাহে নষ্ট হয়েছে 820 হেক্টর জমির সবজি। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারেও। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা 1 মাস তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।
এই দাবদাহে অধিকাংশ সময় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করে জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই প্রভাব পড়ে কৃষিতে, বিশেষ করে সবজি চাষ ব্যাপকভাবে ব্যাহত হয়। সূর্যের প্রখর রোদে পুড়ে বিবর্ণ হয়ে বেশিরভাগ সবজি গাছ ও ফলন, এত চরম বিপাকে পড়েছে কৃষক। কুমড়ো মাঠে সব পুড়িয়ে শেষ, আর কি হবে এই অবস্থা মাঠে। আর ঝিঙে করেছি আর উচ্চে করেছি, খুব তাপমাত্রায় হইল না, সব লস আমার, বুঝেছেন। 3 দিন পর পর সেচ দিয়ে আমি ঠেকাতে পারলাম না, বুঝেছেন। উজ্জে লাগিয়েলাম করল্লা যার বলে, এই লাগানোর পরে বানে উঠলো, কেবল ধরা পাইতেছে, আর এই রোদি সব গাছ হলুদ হয়ে গেল। ওখানে প্রায় 25-26 হাজার টাকা আমার খরচ, কিছু আসেনি। এদিকে দাবদাহের কারণে যেসব কৃষকদের সবজি চাষ এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের বেড়েছে সেচ সহ আনুষঙ্গিক খরচ। তাই বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। আমরা যে ব্যাপারী, আমরা কিনছি, আপনার গাড়ি ভাড়া বেশি, লেবারের দাম বেশি, একটা মালে 15 টাকা খরচ বেড়ে যায়। আপনার চাষির কয় টাকা পাচ্ছে, আর বাজারে তো এটা এই জন্য বাজারের প্রভাব পড়ছে। যদিও দাবদাহে ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসারী কৃষি কর্মকর্তাদের, কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি, যাতে করে তার এই যে তাপপ্রবাহের এটা এবং বর্তমান যে বৃষ্টিপাত, এটাতে সেই আক্রান্ত থেকে আমরা সেই পুষিয়ে অবশ্যই ফলন ভালো হবে এবং আশা করছি। চলতি মৌসুমে জেলায় মোট ৬,২২৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে দাবদাহে নষ্ট হয়েছে 820 হেক্টর জমি সবজি। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুদে ক্রিকেটারদের বোলিং আর ব্যাটিং ঝড়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-12 ক্রিকেট কার্নিভাল। এদিন শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ চত্বরে দেখা মেলে সম্ভাবনাময় অনেক খুদে ক্রিকেটারদের, যাদের অনেকেরই স্বপ্ন একদিন দেশের জন্য খেলার। নাচ, গান, হই হুল্লোড় আর ক্রিকেটের আনন্দ সব মিলিয়ে যেন সম্ভাবনাময় আগামীর বার্তা দিয়েছে এই কার্নিভাল। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন প্রতাপ কোচ। মা আর বড় ভাইয়ের হাত ধরে ক্রিকেট কার্নিভালে এসেছিল বগুড়ার শহরের বৃন্দাবন পাড়ার 4.5 বছর বয়সী আনাম সাইয়াদ। ক্রিকেটের পিচ কিংবা বাউন্ডারি বোঝার বয়স না হলেও স্বপ্ন দেখতে শুরু করেছে একদিন তাওহিদ হৃদয়ের মতো খেলোয়াড় হবে। বড় হয়ে আমি তাওহিদ হৃদয়ের মতন হতে চাই, ওই অনেক ছয় মারে তাই জন্য, আর আমি বড় ক্রিকেটার হতে চাই। শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলার ছলে উৎসবে মেতে উঠেছিল আনামের মতো 250-র বেশি শিশু। ব্যাট বল হাতে তাদের ঘিরে দিনভর ক্রিকেট কার্নিভালের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। বোলিং ব্যাটিং দুইটাই ভালো লাগে, আর আমি বড় হয়ে সাকিবের মতো হতে চাই। এখানে আমরা ক্রিকেট খেলছি, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। এই ফিল্ডিং করছি, বোলিং করছি, ব্যাটিং করছি। মাঠে ভালো, বাসায় ভালো লাগে না আমার। সবার সাথে খেলাধুলা করলাম, ভালো লাগলো। পরবর্তীতে আবার অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। দিনব্যাপী শিশুদের ক্রিকেট উৎসব উপভোগ করেন অভিভাবকরাও। নিজেদের সন্তানদের ঘিরে স্বপ্ন দেখেন সম্ভাবনাময় আগামীর। খেলাধুলাটা করুক, যেহেতু ও ভালোবাসে, পছন্দ করে, সেই জন্যই মূলত এখানে দেওয়া। স্বপ্ন বড় হয়ে যদি ক্রিকেটার হয় হবে ইনশাআল্লাহ, ওই দিকেই ধাবিত করব। আমরা চাই সরকার এই ক্লাবকে একটু উন্নত করুক, মানে এখন যে পজিশন আছে থেকে একটু ভালো করুক, যাতে এখানে আরও কোনো বাচ্চারা আসতে আগ্রহী হয়। মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে সব সময়, তারা খেলাধুলায় থাকলে তারা ফিট থাকবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। বগুড়া কৃতি সন্তান মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় জাতীয় দলে খেলেন। তামিম ও শফিউলদের হাতে খড়িও শহীদ চান্দু স্টেডিয়ামে। তাদের আতুর ঘরে এখন অনুশীলনে ব্যস্ত খুদে ক্রিকেটাররা। 2012 সালে প্রথম বিসিবির উদ্যোগে শিশুদের ক্রিকেট উৎসব শুরু। পরে করোনার সময় বাদ দিয়ে গেল 8 বছর ধরে জেলা ক্রীড়া সংস্থা নিজস্ব আয়োজনে এই ধারাবাহিকতা বজায় রেখেছে। উদ্দেশ্য ছোট থেকে শিশুদের ক্রীড়াঙ্গনে অনুপ্রাণিত করা, যার বাস্তব প্রতিফলনে দেখা মিলেছে এই কার্নিভালে। আন্ডার 12 কার্নিভাল প্রায় 3 বছর থেকে প্রায় 12 বছর, অনূর্ধ্ব 12 পর্যন্ত আমাদের এই কার্নিভালটা ডে লং। স্টুডেন্টদের নিয়ে যে আমরা সারাদিন একটি আনন্দ উৎসব করলাম, এটির উদ্দেশ্যই হচ্ছে এই ভূমি থেকে যেন অতীতে যেরকম প্লেয়ার আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে বিশ্বকে নাম করিয়েছি, আরও যেন একাধিক খেলোয়াড়ের এখান থেকে মিলন মেলা তৈরি হয়, আমরা যেন সেটি গতিবিধি এবং সচল রাখতে পারি, এই লক্ষ্যেই কিন্তু আমাদের। উৎসব শেষে অংশগ্রহণকারী খুদে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।